আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আরও একটি শীতের সকালে আবারও নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেকের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। আর অন্যদিন যেমন তোমাদের সাথে আমার বাড়ির সমস্ত কাজকর্ম শেয়ার করি বা কী করছি না করছি, আজ কিন্তু তার সঙ্গে নতুন একটা কিছু আছে। আর ভিডিওর মধ্যে নতুন কি আছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবে। হ্যাঁ, ভিডিওতে এমন কিছু আছে যেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আর এই শীতকালের দিনে একঘেয়েমি সবজি খেতে খেতে তার হাত থেকে মুক্তি পেতে আর মুখের মধ্যে নতুন স্বাদ আনতে নতুন একটা সবজি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা অনেকেই জানো না, আর যারা জানবে একবার খেলে বারবার খেতে চাইবে। আমার এই যে পালঙ্কর গদিটা, এটা কিন্তু বারবার ঝুলে যায়। প্রতিদিন সকালবেলায় একবার করে টেনে দিতে হয়। যে এই পালঙ্কটা তৈরি করেছিল, আমার বরের হাড় ভাঙা পরিশ্রমের পরে এটা তৈরি করা হয়েছিল। কিন্তু যে কাঠমিস্ত্রি তৈরি করেছিল সে জানো তো, এটা ডিমানের মাপে করেনি, এটা করে দিয়েছিল অনেক ছোট, মানে লম্বা ঠিক থাকলেও চওড়াটা অনেক সরু করেছে। আর যার জন্য ওই যে তোষকটা আছে বা গদিটা, দুটোই কীরকম ঝুলে ঝুলে পড়ে যায়। আর এটার জন্য না অনেকটাই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কী আর করবো, সেটা তো আমি আসার আগেই হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। আর এখন বিয়ের পর আমাকে সেটা যত্ন করে রাখতে হয়। এখন রুমটা একটু সকালবেলায় বিছনা ঝেড়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বিছানা তোলা, ঝাড় দেওয়া, টুকটাক কাজকর্ম ঘরের ভেতরে সব করে নিয়েছি। আর এখন এই যে বাসনগুলোও ধোয়া হয়ে গেল। তো সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, শীতকালে নানান রকম সবজি থাকে, এত হরেক রকম সবজি কোনো সময় পাওয়া যায় না। কিন্তু এই একঘেয়েমি সবজি খেতে খেতে কীরকম একটা লাগে, মানে প্রতিদিন সেই একই রকম বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন, মানে শীতকালের যে সবজিগুলো আছে না, এমন টাইপের যেগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর সারা বছরের মধ্যে সব থেকে বেশি ভালো সবজি পাওয়া যায় এই সময়টায়। কিন্তু শীতের শেষের দিকে এই সবজিগুলো কীরকম একটা একঘেয়েমি লেগে যায়, আর খেতে মন যায়নি। এই যে আমি রান্না করব বলে হাঁড়িটাতে মাটি বুলিয়ে দিচ্ছি। আর এখনই মনে মনে ভাবছি যে আজকে কি রান্না করা যায়, কি রান্না করা যায়। কি ঠিক বললাম তো বন্ধুরা, কোনো সবজি আর খেতে ইচ্ছে করে না, তুমি যত ভালো করেই রান্না করো। মানে বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন এগুলো না কীরকম লেগে গেছে। হ্যাঁ, শিম, বেগুন বা শিম এগুলো এক দুদিন ভর্তা করে খেলে খুবই ভালো লাগে। আর এখন আমি চলে এসেছি আমার লক্ষ্যে। আর দেখো, আমার লক্ষ্য বলতে বাগানের এই গাছটা। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই এই গাছটাকে চিনে থাকবে। এটা কি গাছ বলো তো বন্ধুরা? এটা হচ্ছে সজনে গাছ। আর তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম, যখন কুয়াশা দিচ্ছিল তখন কত পরিমাণে সজনে ফুল হয়েছিল। সজনে ডাঁটা যেমন শরীরের জন্য উপকারী, সজনে ফুলও কিন্তু ভীষণ উপকারী। মোট কথা, সজনে গাছের সজনে ফুল, সজনে ডাঁটা দুটোই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর জানো তো, সজনে ডাঁটা অনেকেই খেতে পছন্দ করো, আবার অনেকেই জানো। কিন্তু সজনে ফুলেরও যে খুব সুন্দর তরকারি হয়, এটা সবাই জানে না। হ্যাঁ, আমিও কিন্তু জানতাম না। আমি জানতাম না বলতে, এটা যখন ছোট ছিল, এই রকম ফুলগুলো যখন মা রান্না করতো তখন অবাক হতাম। আর সেই মায়ের কাছ থেকেই জানা যে সজনে ফুল আমাদের শরীরে খুব উপকারী। তাই সজনে ফুলের তরকারি করব বলে বাগানে চলে এসেছি। কিন্তু বাগানে এসে দেখলাম আর এক ঝামেলা। গাছটাতে ডালগুলো এত উঁচুতে, তাও আবার এই মাচাটার ওপরে। তো পারবো কি করে? ওই জন্য লাঠি দিয়ে এদিক ওদিক করে টানাটানি করছি। কিন্তু তাতে কি আর পারা যায় বলো তো? মোটামুটি প্রায় 10 মিনিট ধরে আমি কুস্তি চালালাম, কিন্তু না, ওখানে আর পারলাম না। তাই চলে এলাম এই গাছটার কাছে। আর এই গাছটার একেবারে গোড়াতে দেখলাম যে কত সজনে ফুল রয়েছে। এটা তো আমি প্রথমে দেখিয়েই নি, বেকার আমি পরিশ্রম করলাম। তারপর একটা ডাল সামনে ছিল, তো তখন আমি বুদ্ধি কাটিয়ে ঝুড়িটা রেখে দিলাম যে না, এটা যদি আমি পারতেও না পারি, অন্তত যে ফুলগুলো পড়বে সেগুলো ঝুড়ির মধ্যে পড়বে। এই যে লাঠি দিয়ে টানছি, আর দেখো সব ফুলগুলো কীরকম পড়ে যাচ্ছে ঝুড়ির মধ্যে।
জানো তো বন্ধুরা, কিছু ফুল কিন্তু কুয়াশাতেও পড়ে গিয়েছে। অনেক ফুল ফুটেছিল যেগুলো কুয়াশায় পড়ে নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগলো এই জিনিসটা দেখে, যে এই গাছটার গোড়াটাতে বিনা পরিশ্রমে আমি একটা ফুলের ডাল পেয়ে গেলাম। এটার জন্য আর আমাকে কিছু দৌড়ঝাঁপ করতে হলো না। আর ফুল পাড়তে এসে এত সামনে সামনে ফুল পেয়ে গেলাম, অনেক সুবিধায় তাই ফুলগুলো সব তুলে নিলাম। কত মজা লাগলো। যেমন আমার আশাটাও পূরণ হলো, তেমন আমার ফুলগুলো তুলতে আর বেশি কষ্ট করতে হলো না। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম। আর এখন রান্না করব বলে দেখি উনুন জ্বালার পর আর এক বিপদ। এই যে দেখতেই পাচ্ছ যে কত কালো পিঁপড়ে। আর বড় বড় পিঁপড়েগুলো উনুনের কাঠগুলো জ্বালার পরেই কাঠের ভেতর থেকে বেরোচ্ছে। তো জানো তো বন্ধুরা, এই উনুনটা জ্বালার পরে হঠাৎ করে এত পিঁপড়ে না, আমার গায়েও অনেকগুলো উঠে যাচ্ছিল। তাই দৌড়ঝাঁপ দিয়ে উনুনের জায়গা থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছি। যত সময় যাচ্ছে উনুনটা যত জ্বলছে তত ওই পিঁপড়েগুলো বেরিয়ে আসছে। জানি না আজকে শেষ পর্যন্ত রান্নাটা করতে পারবো কিনা। তো যাই হোক, এখন তো শুধু ভাতটা হবে, তাই ভাতটা উনুনেই হবে। ভাতটার সঙ্গে আর কিছু করতে হবে না, তাই ভাতটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঠগুলোও পুড়ে যাবে আর পিঁপড়েগুলোও চলে যাবে। ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন একটা সবজি বসিয়ে দিয়েছি। আর সবজি বসিয়ে আমি এই যে ফুলের তরকারিটা করব বলে বেগুন কাটছিলাম। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, যারা জানো না তারা অবশ্যই দেখে নাও। এই যে সজনে ফুলের তরকারি, এটার জন্য আমি কাটছি, আলুটা কেটে নিয়েছি, আর এই যে এখন বেগুনটাও কেটে নিচ্ছি। এই তরকারিটা অনেক রকমভাবে করা যায়, তবে আমি করব আলু আর বেগুন দিয়ে। যে তরকারিটা বসিয়েছিলাম সেটা হচ্ছে সেদ্ধ ঝোল। আর এই সেদ্ধ ঝোলটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, যে সব কিছু সবজি দিয়ে একটু হালকা তেল দিয়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর বড়ি পাঁচফোড়ন দিয়ে ছকে দেব। আর সেটাই আজ বসিয়েছি। ও তরকারিটা করব আর এদিকে করব ফুলের তরকারি। কতগুলো ফুল ঝুড়ির থেকে সব নামিয়ে নিয়েছি। ফুলগুলো যখন একটা একটা করে বেছে নিচ্ছি, তখন দেখলাম যে কয়েকটা ছোট ছোট ডাঁটাও হয়েছে, খুব ছোট্ট। এই ফুল থেকে ডাঁটাটা বেরিয়েছে, মানে আর 8-10 দিনের মধ্যে ডাঁটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো সেই ডাঁটাগুলো তরকারির সঙ্গে দিয়ে দেব। আর ফুলগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এই ফুলগুলো বাছার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে তোমরা। যারা জানো না তাদেরকে বলছি, শুধুমাত্র ফুলগুলোই দেবে, কড়ি খুব ছোট্ট ছোট্ট, একেবারে ছোট্ট ছোট্ট কড়িগুলো দেবে না কিন্তু, তাহলে তেতো লাগবে তরকারিটা। আমি আগে জানতাম না যখন, তখন এই কাণ্ডটাই ঘটিয়েছিলাম। আর তারপর থেকে আমার একটা শিক্ষা হয়ে গেছে। সেই জন্য খুব বড় ফুল যেটা আর খুব বড় কুঁড়ি, ওই কুঁড়িটার, ফুল তো সবেই দেওয়া যায় কিন্তু কুঁড়ির ক্ষেত্রে ওই বড় কুঁড়িটাই দিবে, ছোটটা একদমই দিবে না। আর আমিও সেইভাবেই বেছে নিচ্ছি। আমার ফুলগুলো বাছা হয়ে গেছে, আর কয়েকটা যেগুলো মাটিতে পড়ে রয়েছে সেগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। কতকগুলো আবার মরা ফুল আছে, সেগুলো কিন্তু দেওয়া যাবে না, এই যে ছোট্ট ডাঁটাটা। আর সেই মরা ফুলগুলো বাছার জন্যই নিচে ফেলে দিয়েছিলাম সবগুলো। তারপর একটা একটা করে বেছে নিচ্ছি। সত্যি মনটা আজ ভীষণ ভালো লাগছে, আর মনের মধ্যে আনন্দ হচ্ছে যে বহুদিন পর একটা আলাদা রকমের তরকারি করব, আর সেটা খাবো। আবার আমার জন্য তো এটা ভীষণ খুশি। যারা রান্না করে দেখবে, তারা নিজেদের হাতে রান্না করে বলে হয়তো সবজিগুলো ভালো করে খেতে পারে না। আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়। আমি যে কোনো জিনিস নিজের হাতে না রান্না করলে সেটা বেশি খাই। আর তাই আজকে নতুন কিছু রান্না করছি বলে আমার খুব ভালো লাগছে। এখন যেহেতু রান্নাটা করতে হবে ফুলের, আর এই সজনে ফুলের তরকারিতে অবশ্যই কিন্তু সর্ষে দরকার।
সেই জন্য সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বেটে নিচ্ছি। সর্ষেটা আগে থেকে ভেজানো ছিল বলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেল। প্রথমে তো ভেবেছিলাম যে তরকারিটা কখন করব, কিন্তু না, তরকারিটা প্রথমে যেটা বসিয়েছিলাম সেটা সেদ্ধ হবার আগেই আমার সর্ষেটা বাটাও হয়ে গেল আর ফুলগুলোও বাছা হয়ে গেল। শিলনোড়াটা ভালো করে ধুয়ে দিলাম, তাহলে আর সর্ষেগুলো লেগে থাকবে না। জানো তো, সর্ষে বা পোস্ত কোনো কিছু বাটলে সেটা লেগে থাকলে পরের দিন ছাড়াতে খুব কষ্ট হয়। সজনে ফুলের তরকারিটা আমি কিভাবে করি একবার তোমরা দেখে নাও। প্রথমে পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, মানে পোস্ত যেভাবে বসানো হয় ঠিক সেইভাবে। আর পেঁয়াজটা পুরোপুরি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। পেঁয়াজ পাঁচফোড়ন অল্প একটু ভেজে নেওয়ার পর তার উপরে দিয়ে দিলাম আলু আর বেগুন। আলুগুলো একটু ছোট ছোট পিস করেছি আর বেগুনগুলো একটু বড়। আলু বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, এরপর দেবো নুন আর হলুদ। ব্যাস, এইগুলোই দেবো, এর থেকে বেশি কিছু আর লাগবে না। সাধারণ তরকারিটাই দেখবে অনেক অসাধারণ হয়ে উঠেছে, তাই এই অল্প কিছু সাধারণ উপাদান দিয়ে সজনে ফুলের তরকারিটা খেতে অসাধারণই লাগবে। নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু খেয়াল রাখবে যে এটা ভাজার সময় অবশ্যই ফুলটাও ভেজে নিতে হবে, ফুলটা কিন্তু শেষে দেওয়া যাবে না। আমিও বেগুন আর আলুটা অল্প একটু ভাজবো, সেই জন্য ফুলটাও একসাথে দিয়ে দিলাম। তিনটে জিনিসেই একসঙ্গে ভেজে নেব। সজনে ফুলটা একসঙ্গে ভাজার এটাই কারণ, সজনে ফুলের থেকে একটা গন্ধ বের হয়, যে গন্ধটা অনেকেরই হয়তো খারাপ লাগবে, আবার অনেকের ভালোও লাগবে। সেই কারণেই সজনে ফুলটা একটু ভেজে নেওয়াই ভালো। ওগুলো তো একসাথে ভেজে নিয়েছি, এখন একটু আদা কুড়ে দিয়ে দিলাম। পুরো ভাজা হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ে লেগে যাচ্ছে, মানে একটু লাল লাল টাইপের হচ্ছে কড়াটা, ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে। তারপরে সর্ষেটা দিয়ে দিতে হবে। সর্ষেটা দিয়ে দুবার নাড়চাড় করে আমি জল ঢেলে দিই, কারণ সর্ষে তো বেশিক্ষণ ভাজা চলবে না, সর্ষে ভাজলে আরও তেতো হয়ে যাবে। এরপর জলটাও ঢেলে দিয়েছি। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে তোমরা করবে। যারা যারা এই রান্নাটা অন্তত করোনি, মানে জানো না এই রেসিপিটা, তারা অবশ্যই এভাবে করবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, আবার অনেকে কিন্তু অন্যভাবেও রান্না করতে পারো সজনে ফুলের, তারাও কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও একটু শিখে যাব। কি ঠিক বললাম তো? আমি যে সবটা জানি তা না, অনেকেই আরও ভালো করেও রান্না করতে পারো, তাদের কাছ থেকেও তো কিছু শিখতে পারি। যাই হোক, আমার কিন্তু সজনে ফুলের তরকারিটা হয়ে গিয়েছে মানে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে এসেছি, প্রায় হয়ে গিয়েছে। আর এখন এই যে বাড়তি যে কাজটা পড়ে রয়েছে, রোদ্রেতে জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে যাচ্ছিল, তাই সেগুলো তুলে এনেছি। আর আমার তরকারিও রেডি হয়ে গেছে। আর আমার ছেলে এখন খিদে পেয়েছে বলে ঝাঁপাচ্ছে যে মা খেতে দাও, মা খেতে দাও। ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে এটা একটু গরম ছিল বলে ভাত আর তরকারিটা বেড়ে নিলাম, আর সেদ্ধ ঝোলের তরকারিটা ওটা তো টেবিলে বাটিতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন ছেলেকে খাওয়াবো। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।